দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার আইন বিষয়ক আয়োজন লিগ্যাল টক উইথ শফিকুর রহমান অনুষ্ঠানটিতে। বিরতির পর আমরা বিরতির আগে আমরা যে কোশ্চেনটি নিয়ে আলাপ করছিলাম, একজন দর্শক জানতে চেয়েছেন তার ভাই বাংলাদেশ থেকে এদেশে আসতে চান স্টুডেন্ট ভিসায়। তো স্টুডেন্ট ভিসার রিকোয়ারমেন্টগুলো কী বা কোনো আইএলটিএস লাগবে কি না, তা আমরা এখন সেটা নিয়ে আলাপ করব। আমি মিস্টার রহমানের কাছে চলে যাচ্ছি। ওনার যেটা দরকার ইনস্টিটিউশন, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওনার কাছে, যেখানে কোনো প্রতিষ্ঠানে যাবেন বলবেন ওনার ভাইয়ের সেই ব্যাপারটা, যে মার্কশিট টার্কশিট নিয়ে যাবেন, ট্রান্সক্রিপ্ট নিয়ে যায়, বলবেন যে আমি কোন কোর্সে তাকে ভর্তি করতে পারবো। এবং প্রথমে ওনাকে একটা ইনস্টিটিউশন বের করতে হবে যারা টিয়ার 4 স্পন্সরশিপ লাইসেন্স আছে তাদের, এবং তাদের কাছ থেকে যদি উনি কোনটা ওনার ভাইয়ের জন্য সুইটেবল এবং ইংলিশ আদৌ কী লাগবে কী লাগবে না সেটা ওরা বলবে, অ্যাডভাইস করবে। এবং করার পরে উনি কলেজে যে উনি কাস্ট লেটার ওরা ইস্যু করবে। সেটা হলো যে উনি যে অ্যাকসেপ্টেন্স লেটার যেটা সেটা দিবে। এই কাস্ট এখানে 30 পয়েন্ট উনি পাবেন এটাতে। আরও ওনার 1165 পাউন্ড বোধহয় 62 পাউন্ড বোধহয় এখানে মেনটেন্যান্স যেটা কস্টের ব্যাপার আছে, ইয়ারলি যেটা ব্যাংকে থাকতে হবে 1 মাস, প্লাস এই কস্ট যেটা টিউশন ফি আছে এটা পেমেন্ট হলে তো কাস্ট লেটার লেখা থাকবে পেইড। আর যদি পেইড না থাকে তাহলে কাস্ট লেটার লেখা থাকবে কত ডিউ, সেই টাকাটাও ব্যাংকে থাকতে হবে। অর্থাৎ টোটাল কস্টটা ওনার মেনটেন্যান্স কস্ট, লিভিং কস্ট এবং ওনার এডুকেশন যেটা টিউশন ফি, এই সবগুলো ব্যাংকে থাকতে হবে ওনার 28 দিন। তারপরে হয়ে গেল। তাহলে অ্যামাউন্ট কী লাগবে, কোথায় ভর্তি করবেন, তাদের ফি কত, এটা কলেজে গেলেই উনি সর্ট আউট করতে পারবেন। জি, সেটাই বল। আর যদি ইংলিশ রিকোয়ারমেন্টে নিয়ে একটু আলোকপাত করেন। ইংলিশ তো যেটা ওনার ইনস্টিটিউশন বলে দিবে ওনার কী ইংলিশ লাগবে, তারা অ্যাসেস করবে এটা ওনার ইংলিশ কী লাগবে না লাগবে, তারাই ডিসিশন দেবে। হ্যাঁ, যদি কোনো ইংলিশ লাগে তাহলে তার কোর্সের আগেই ইংলিশ করাবে, কারণ ইংলিশ কোর্সের জন্যও তো ভিসা হতে পারে। কে যদি শুধু ইংলিশ শিখতে চায় সে তো ফর দ্য পারপাস অফ ইংলিশ স্টাডি এখানে 11 মাস পর্যন্ত ভিসা ব্যবস্থা আছে, সেটা স্ট্রেট ফর একদম ইজি। হ্যাঁ, সেটা উনি দেখুন, আগে উনি কলেজে যোগাযোগ করলে উনি বুঝতে পারবেন আর কী দরকার। আচ্ছা, ধন্যবাদ মিস্টার রহমান। আশা করি দর্শক আপনার যেটা জানার ছিল আপনি জানতে পেরেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বারটি আছে সেটিতে আপনারা ফোন করুন। ফোন করার সময় টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে অথবা মিউট করে দিয়ে, আর আপনারা টেক্সটও করতে পারেন, যে মোবাইল নাম্বারটি আছে সেটিতে আপনারা টেক্সট করে আমাদের সাথে জয়েন করতে পারেন। এখন আমাদের বেশ কিছু আপডেট যেটা আমরা আলোচনা করছিলাম, বাট সেটা শেষ করা যায়নি। আমি আমার গেস্টের কাছে চলে যাচ্ছি আপডেটগুলো নিয়ে ডিসকাস করার জন্য। সেটাই আপনি বলছিলেন যে প্রথমে ভালো দিয়ে শুরু করবো, আপনি বলছেন ভালো দিয়ে। একটু খারাপ দিয়ে শুরু করছি, কারণ এটা আমাদের খুব আপসেট করছে। কোর্ট অফ অ্যাপিলের একটা জাজমেন্ট আসছে যেটা পাবলিশ হয়েছে 21 জুন রয়্যাল কোর্ট অফ জাস্টিসে, তার অনলাইনে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি মাসুম আহমেদ নামে একজন লোকের অ্যাপ্লিকেশন ছিল পারমিশন টু অ্যাপিল, সেই অ্যাপ্লিকেশনের জাজমেন্ট আসছে যেটা একদম কনফিউশন করে ফেলছে সবারকে, বিশেষ করে যারা 10 ইয়ার্স রুটে অ্যাপ্লাই করতে চান লং রেসিডেন্সে, তাদের জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই আইনটি, এই কেস লটি। এবং এটি ছিল একটা পারমিশন অ্যাপ্লিকেশন, এবং জাজমেন্টে তারা বলে দিয়েছেন কোর্ট অফ অ্যাপিল যে এটা আমরা পাবলিশ হোক এবং এটা সাইট করতে হবে অন্যান্য অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তো এটা আমরা কিছুদিন আগে দেখলাম জুনেদ আহমেদ যে ডিসিশনটা আসছিল আপার ট্রাইব্যুনাল থেকে, এবং সেখানে যেটা জাস্টিস সুইনি যেটা বলছিলেন যে ওনার যেটা অ্যানোটেশন ছিল, ইফ দেয়ার ইজ নো 10 years continuous lawful residence for the purpose of paragraph 276B(1)(a) of the immigration rules, an applicant cannot rely on paragraph 276B(v) to argue that any period of overstaying should be disregarded. Para 76B subsection 5 involves a freestanding and additional requirements over and above 276B(1)(a). এখানে যেটা ওই জাস্টিস সুইনি যেটা বলেছেন যে যেহেতু আমি যদি পুরো রুলসটাতে দেখি 276B যেটাতে বলা হচ্ছে যে এখানে সব রিকোয়ারমেন্টসগুলো মিট করতে হবে যারা লং রেসিডেন্সে অ্যাপ্লাই করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1A আছে, 2 আছে, 3 আছে, 4, 5 আছে, এগুলো রোমান 5।
এই সবগুলোই মিট করতে হবে, যেহেতু বলা হচ্ছে 276C-তে যে একজন যদি এই 26B'র সব রিকোয়ারমেন্টসগুলো মিট করে তাহলে সে যদি সেক্রেটারি অফ স্টেট সার্টিফাই হন যে সবগুলো মিট করেছে ইচ অফ দি রিকোয়ারমেন্টস, তাহলে সে লিভ টু রিমেইন পাবে, ILR পাবে। এখন এই ইন্টারপ্রিটেশনে যেটা বলা হচ্ছে, এই যে 276B'র যে সাবসেকশন 1A, সেখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হি হ্যাজ হ্যাড অ্যাট লিস্ট 10 years কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স ইন দ্য ইউনাইটেড কিংডম, এই একটা রিকোয়ারমেন্টস। আবার পাশে যে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি ইন দ্য UK ইন ব্রিচ অফ ইমিগ্রেশন লজ except that where the paragraph 39E of these rules applies, any current period of overstaying will be disregarded. Any previous period of overstaying between the periods of leave will also be disregarded. Where the previous, যেখানে বলা হচ্ছে যে 24 নভেম্বর 16 আগে যেগুলো সেটা 28 দিন ছিল, পরে চেঞ্জ করে বলা হচ্ছে 24 নভেম্বর 16 থেকে 14 দিন পর্যন্ত ওভারস্টে করলে সেটাকে ডিসরিগার্ড করা হবে। এখন এতদিন হোম অফিস পলিসিও তা ছিল যে এটা গ্যাপসের ক্ষেত্রে হোম অফিস এইভাবেই দেখবে, যাদের গ্যাপস আছে কিন্তু উইদিন দ্য রুল যদি তারা পড়ে, তারা যদি দেখা যায় এই কনসেশনের ভিতরে পড়তেছে এক্সেপশনে, তাহলে তাদেরকে দেওয়া হবে, দেওয়া হচ্ছিল এইভাবে। কিন্তু হঠাৎ করে একটা কেস, সে যেটা আমরা দেখলাম জুনায়েদ আহমেদের কেসে বা এই মাসুম আহমেদ, ওনারা বলে দিলেন যে না, যেহেতু ওর একদিনের গ্যাপ ছিল একটা অ্যাপ্লিকেশন করার, দুটো অ্যাপ্লিকেশন মধ্যে মাঝখানে কোনো এক সময় অতীতে, সেই 2 দিনের গ্যাপের কারণে তার কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স ব্রোকেন হয়ে গেছে, সুতরাং সে এই 1A রিকোয়ারমেন্টসটা মিট করতে পারছে না। এটা হচ্ছে আপার ট্রাইব্যুনাল এটা বলে দিয়েছেন। এবং সেই লাইটেস্ট যে জাজমেন্ট আসছে কোর্ট অফ অ্যাপিল থেকে এই মাসুম আহমেদের কেসে, তারাও বলে দিচ্ছেন যে আর এগ্রি করতেছেন সুইনির যে জাস্টিস সুইনির যে ফাইন্ডিংস আছে, তারা বলছেন যে এটা রাইট, এবং তারা বলছেন যে এটা এই যে গ্যাপটা, সেই গ্যাপটা 10 years ওই 1A-তে এই গ্যাপ কোনো ধরনের এক্সেপশন দেওয়া হয় নাই। এখন জাজমেন্টটা ওইভাবেই আসছে। আমি পুরোপুরি দেখেছি জাজমেন্ট, ওনারা পুরাটা মাসুম আহমেদের পুরো ইমিগ্রেশন হিস্ট্রি দিয়েছেন, বেশ 10 বছর হিস্ট্রি দেওয়া আছে। এরপর ওনারা যেটা বলছেন যে ওনার ইমিগ্রেশন হিস্ট্রি নিয়ে ওনার কনসার্ন না, ওনাদের কনসার্নটা হচ্ছে যে ওইখানে 2 দিন গ্যাপ ছিল, এবং সেই কারণে ওনারা ইন্টারপ্রিটেশন যেটা দিয়েছেন সেটা ওনারা বলছেন যে মাসুম আহমেদের কোনো প্রসপেক্ট নাই এপিলে, যেখানে পারমিশন তাকে দেওয়া হবে না। এটা যদিও খুব সিম্পল, কিন্তু এটা এফেক্ট হবে অনেক আমাদের ইমিগ্রেন্ট যারা আছেন এই দেশে 10 বছর থেকে অপেক্ষায় আছেন যে 10 years হবে অ্যাপ্লাই করব। কারণ আপনারা জানেন যে যেটা আমরা বললাম যে এই 5A যেটা আছে, 5A সাবসেকশন 5A যেটা বলা হচ্ছে যে 28 দিন অথবা 14 দিনের ব্যাপারটা, এটা হোম অফিস পলিসিতেও আছে যে তারা গ্যাপের ক্ষেত্রে এটা তারা ইগনোর করবেন, এবং সেভাবেই সবাই পেয়ে আসছিলেন, সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে জাজমেন্টের কারণে এখন দেখা গেল যে কারো যদি 1 দিনের গ্যাপ থাকে, 2 দিনের গ্যাপ থাকে, তাহলে হোম অফিস বলতে পারবে যে তোমার তো কোর্ট অফ অ্যাপিলের জাজমেন্ট অনুযায়ী আমরা তোমাকে দিতে পারছি না। যদিও ওই জাজমেন্টে তারা বলে দিয়েছেন হোম অফিসের পলিসিকে দেখতে হবে হোম অফিসকে আবার, কারণ ওনারা বলছেন যে ইমিগ্রেশন রুলস এক জিনিস, পলিসি আরেক জিনিস। যদিও পলিসিতে বলা হয়েছে সেটা একটা ডিসক্রিপশন, কিন্তু রুলস কনস্ট্রাকশন যেটা ওনারা করেছেন যে রুলসে কোনো প্রভিশন, কোনো সুযোগ নাই। ওনাদের কথা হলো যে এক্সেপশন যেটা দেওয়া হয়েছে এটা অনলি অ্যাপ্লিকেবল যদি কেউ ইন ব্রিচ অফ ইমিগ্রেশন রুলস হয়, ব্রিচে থাকে অথবা ওভারস্টে করে। তো ওনাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এই যে 5B-তে যে এক্সেপশনটা আনা হয়েছে 39E-কে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা কোনো কানেকশন নাই। ওনারা বলছেন যে লফুল রেসিডেন্সের সাথে ওই 1A-র সাথে কোনো কানেকশন নাই। ওনারা বলছেন এর ফ্রি স্ট্যান্ডিং রিকোয়ারমেন্টস 1 থেকে 5 পর্যন্ত, এবং ইচ অ্যান্ড এভরি রিকোয়ারমেন্ট সবাইকে মিট করতে হবে। সুতরাং এখানে মনে করেন কি 5B-তে মিট করলো, তার 14 দিনের উপরে গ্যাপ ছিল না বা 28 দিনের উপরে ছিল না, তাহলে সে মিট করলো, তাকে আইনে এক্সেপশন দেওয়া হয়েছে তাকে। ওনারা বলছেন এখানে মিট করলে হবে না, কারণ যেহেতু সবগুলো রিকোয়ারমেন্টস মিট করতে হবে, এবং 1A-তে কন্টিনিউয়াস লফুল রেসিডেন্সে এই এক্সেপশনটা নাই। ওনাদের ভাষায় যে এখানে 5B-তে এক্সেপশন আছে, কিন্তু 1A-তে এক্সেপশন দেওয়া হয় নাই। সুতরাং 5B যে এক্সেপশন দেওয়া হয়েছে
গ্যাপ যেটার কথা বলা হয়েছে সেটা দিয়ে ওভারস্টে কাভার হতে পারে, কিন্তু লফুল রেসিডেন্সকে কাভার করবে না। তো এই আর্গুমেন্ট ওনারা দিয়েছেন এবং ওনারা বলে দিয়েছেন যে আমরা এটা যদিও পারমিশন অ্যাপ্লিকেশন, কিন্তু এটা আমরা জানি যে অনেক অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। ওনারা জানেন, সেটা আর্গুমেন্টেই বলেছে। পিটিশনারের লয়ার বলেছেন যে অনেক এই ইস্যুতে অনেক অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কোর্ট অফ অ্যাপিলে, এখানে পারমিশন দেওয়া হোক, এখানে আর্গুয়েবল কেস আছে। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, এই পারমিশন অ্যাপ্লিকেশনটাকেই হেয়ারিং করে ওনারা ফাইনাল একটা ডিসিশন দিয়ে দিয়েছেন। ওনারা ফুল হেয়ারিংয়ের দরকার মনে করেন নেই বা সাবস্টেন্স হিয়ারিংয়ের দরকার মনে করেন নেই। এখন এটা যেটা হলো, আমরা জানতাম যে যদি একটা ফুল হিয়ারিংয়ে যেত, সাবস্টেন্সিভ হিয়ারিংয়ে যেত, তাহলে এখানে অবশ্যই একটা যতগুলো পেন্ডিং আছে একসাথে হিয়ারিং হতো। এই কোর্ট অফ অ্যাপিলে আরও তো পেন্ডিং আছে এখানে, বিশেষ করে জুনায়েদ আহমেদ জাজমেন্টের পর সবগুলোই তো একই লাইনে চলে গেছে, সুতরাং এগুলো সবই পেন্ডিং আছে কোর্ট অফ অ্যাপিলে। আমরা মনে করতাম যে হিয়ারিংয়ে যে অবশ্যই বড় বড় কিছু যেতেন, বড় বড় আর্গুমেন্ট হতো, সেই সুযোগটা আর থাকলো না। এখানে দুজন লয়ার আছেন, আমি জানি না তারা সিনিয়রিটি কতটুকু, হোম অফিসার বা যারা ছিলেন ক্লেমেন্টের পক্ষে, আমি জানি না তাদের পারমিশন কতটুকু, তাদের প্রোফাইল আমি দেখি নাই, কিন্তু তাদের আর্গুমেন্টটা যতটুকু পারছেন তারা করেছেন। কিন্তু এই দুই লর্ড তারা দুজনই কিন্তু এগ্রি করেছেন হোম অফিসের সাথে যে ঠিক আছে, এখানে তো ফ্রি স্ট্যান্ডিং, এই প্রভিশনগুলো ফ্রি স্ট্যান্ডিং, একটার সাথে আরেকটা কোনো নেক্সাস নাই, সুতরাং সবগুলোই মিট করতে হবে। এখন কি হবে? যাদের 10 বছর হলো, 1-2 দিন গ্যাপ আছে, তারা কি করবেন? তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে, তাদের কি করার আছে? এটা নিয়ে ভাবা উচিত সবার। আমি জানি না, এই জাজমেন্ট আমি দেখেছি, কিন্তু কোথাও ওনারা শুধুমাত্র 276(b)টা ডিসকাস করেছেন, এখানে ওইটার ইন্টারপ্রিটেশন দিয়েছেন। কিন্তু এখানে আর কোনো আর্গুমেন্ট ছিল কি না, বা ওনাদের যে আপার ট্রাইব্যুনাল বা লোয়ার কোর্টে আর্টিকেল 8-এর কেসটা কী হলো আমরা জানি না, কারণ ইমিগ্রেশন রুলসের বাইরে তো আর্টিকেল 8 তো আছেই, কিন্তু সেটা নিয়ে কোথাও আলোচনা এখানে কোথাও নাই, বা আগে কোথাও হয়েছে কিনা আমরা জানি না। একজন লোক যদি সে 276(b)তে করে, এবং সে যদি, আমরা জানি যে এডিশনাল ইনফরমেশন থাকে যে তুমি আর কিছু বলতে চাও কিনা, সবসময় এটা থাকে, সেখানে যদি একজন বলে যে আমি, আমার 10 ইয়ার্স হয়ে গেছে, আমি বিয়ে করেছি, আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, বা আমি নিজে 10 ইয়ার্স এই করেছি সেভাবে করেছি, আমি কমপ্লিটলি ইন্টিগ্রেটেড হয়ে গেছি, তাহলে সেগুলো আসবে না এখানে, তার জাজমেন্টে কোনো টাচই নাই। আমি জানি না এই কেসটা এখানে অরিজিনালি এই আর্গুমেন্টগুলো ট্রাইব্যুনালে আনা হয়েছে কিনা, বা অ্যাপ্লিকেশনে এগুলো আর্টিকেল 8 আনা হয়েছে কিনা আমি জানি না, এখানে কোনো আলোচনা নেই। কিন্তু নর্মাল মানে প্রসিডিউরাল ইয়েতে যদি আমরা দেখি, যদি অ্যাপ্লিকেশন এটা আর্টিকেল 8টা রেজ করা হয় বা হিয়ারিংয়ের সময় রেজ করা হয়, অবভিয়াসলি জাজমেন্টে সেটা টাচ করার কথা না। ওয়েল, এটা তো একটা এটা কোয়ালিফাইড রাইট। আপনাকে তো যদি সরকার তো বলতেই পারে যে আমরা ওই কারণে তোমার দিব না, কিন্তু সেই আলোচনাটা আমি দেখতে পাচ্ছি না। প্রপোর্শনালিটি টেস্ট তো হবেই, রেজাল্ট যেটাই দিক, বাট অ্যাট লিস্ট টাচ করে সেটা দেখি নাই এক্সেপশন সার্কামস্ট্যান্স কি কনসিডার করলো কিনা। আর সবচেয়ে বড় কথা, যদি আর্টিকেল 8 এখানে না থাকে, এখানে যদি ওইভাবে প্রপোর্শনেট কিনা থাকে, আমার মনে হচ্ছে যে এই যে যাদেরই রিফিউজ করা হবে তাদেরকে 120 নোটিশ দেওয়া হবে, ওয়ান স্টপ নোটিশ, তোমাদের আমরা বেরিয়ে করে দিব, আর কিছু বলার আছে কিনা। সুযোগ আছে, এখন না বললেও এগুলো বলতে পারবেন, পরে বলতে পারবেন। জিনিসটা লম্বা হচ্ছে, এখন যদি আসতো এটা, মনে করেন এখানে যদি আর্গুমেন্ট থাকতো এটা, তা আমরা বলতাম যে এটা ইনকম্প্যাটিবল উইথ দ্য হিউম্যান রাইটস কনভেনশন, আমরা স্ট্রাসবার্গে যেতে চাই, কিন্তু সেরকম কিছু তো না, আমরা তো ওখানেও যেতে পারবো না। এখন যদি এই কোর্ট পারমিশন দেয়, তাহলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যাবে, পারমিশন না দিলে সেটাও তো হবে না, সেটা হচ্ছে না। সুতরাং একদম ন্যারো হয়ে আসছে এই ব্যাপারটা। আমি মনে করি যে যাদেরই অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তাদের উচিত হবে এখন, যেগুলো ডিসিশন হয় নাই, এই যে বলে মনে আছে কিনা যে আপনার HMP ফোরাম যেটা করা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে না, সেটেলমেন্ট দেওয়া হবে না, কিন্তু পরে তাদের সেই জুডিশিয়াল রিভিউ করে তারা একটা কোম্পানি ফর্ম করলেন, অনেক ফান্ড রেজ করলেন, বড় বড় লয়ার এঙ্গেজ করলেন, এবং পরবর্তীতে তারা জিতলেন। এখানেও যাদের 10 ইয়ার্সে যারা আশায় বসেছিলেন, তাদের উচিত হবে সব ইউনাইটেড হওয়া, সবাই মিলে একটা কনসোর্টিয়াম ফর্ম করা, লয়ার এঙ্গেজ করা, এবং জোরালোভাবে বাকি পেন্ডিং অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো জোরালোভাবে আর্গুমেন্ট করা। আমি এটা সিম্পলি বলবো, এই যে আপনি দেখেন এই জিনিসটা, লমেকাররা যদি মনে করেন যে এখানে একটা এক্সেপশন দেওয়া দরকার, আপনি দেখেন 276(b)তে মোট 5টা রিকোয়ারমেন্টস আছে,
5 নম্বরে ওনারা হোম অফিস বা ল মেকাররা ড্রাফটিংয়ে নিয়ে আসছেন যে 29E এখানে আসবে যদি কেউ ওভারস্টে করে। তার মানে কি তারা যারা লেজিসলেটররা চাচ্ছেন হেল্প করতে, একটা গ্যাপ, এখানে একটা সুযোগ দিতে, যে কেউ যদি ব্রিচে পড়েও যায় তাকে একটা সুযোগ দেওয়া হোক 39 নিতে। তাইলে একটা আইনের একটা কলামে তারা বলবেন যে আমরা হেল্প করতে চাই, আমি ল মেকারদের কথা বলছি, কিন্তু তারা আরেকটা আইনে বলবেন হবে না। এরকম কি ল মেকার চাইতে পারেন? সেলফ কন্ট্রাডিক্টরি না? ওনারা 39(1)A বলতেছেন যে কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স লাগবে, এখানে কোনো এক্সেপশন দেন নাই ওনারা, আইনে নাই, লতে কোনো এক্সেপশন থাকে নাই। কিন্তু 5B-তে এসে বলতেছেন, 5-এ এসে বলতেছেন যে 39E আসবে এবং এখানে ডিসরিগার্ড করা হবে। তাহলে এক জায়গায় কনসেশন থাকবে, আরেক জায়গায় থাকবে না। ওই জাজমেন্টে কিন্তু কোর্ট অফ আপিল বলে দিয়েছেন যেখানে কোনো ধরনের রেফারেন্সও নাই, ক্রস রেফারেন্সও নাই 1-এর সাথে। সুতরাং এই এক্সেপশনটা শুধুমাত্র এখানেই প্রযোজ্য, 5-এ 1A-তে এক্সেপশনটা যাচ্ছে না। এবং সেজন্য এখানে যারা আছেন এই লাইনে, যাদের অ্যাপ্লিকেশন করবেন বা ডিউ আছে, আমি মনে করি যে এটা তাদের ক্যাম্পেইন করা উচিত। তাদের উচিত হবে ল মেকারদের, লোকাল এমপিদের সাথে কথা বলা, যে অবশ্যই যে ল মেকারদের ইন্টেনশন ছিল যারা একটু ওভারস্টে করেছেন তাদের হেল্প করা, কিন্তু যারা একদিন কন্টিনিউয়াস লফুল রেসিডেন্স, সেখানে একদিন না হলে এটা কন্টিনিউ হবে না, আর তাকে এদেশ থেকে বের হয়ে যেতে পারে, এরকম তো চিন্তা করার কোনো কারণ নেই। যে কারণে এটা ল মেকারে চেঞ্জ আনবেন, কোর্টের কিছু করার নেই। তারা কিন্তু ইন্টারপ্রিটেশন দিয়েছেন, আইনে যেটা আছে সেটাই তারা ব্যাখ্যা করে বলেছেন, কিন্তু চেঞ্জটা আনতে গেলে ল মেকারে আনবেন। তো আমি মনে করি যে এইগুলো আর্গুমেন্ট করা উচিত, লোকালি ক্যাম্পেইন করা উচিত। এবং যদি এই জাজমেন্টটা এরকম থাকে তাহলে যাদের 10 ইয়ার্স রূপে অ্যাপ্লাই করতে চান এবং একদিনের গ্যাপ আছে, দে উইল বি এফেক্টেড। সেটা। থ্যাংক ইউ মিস্টার রহমান। ডিটেইলড এই বিষয়টা আসলে আমরা এই বিষয়টা নিয়ে আপনার ডিটেল ডিসকাশন করে দর্শকদের উদ্দেশ্যে তাদের সামনে এই ভেরি ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কয়েকটা লাইনে আছে, আমরা কল নেওয়ার আগে আমি মনে হয় একটা টেক্সট নিয়ে নিব। টেক্সটটা অনেকক্ষণ ধরেই আসলে চলে আসছে, দেখি। যিনি টেক্সট লিখেছেন উনি ওনার ব্রাদার সম্বন্ধে অ্যাডভাইসটা চাচ্ছেন, যে তার ব্রাদার has been held at an immigration detention center for 4 weeks as he has been working in the UK illegally. Then উনি বলছেন যে তিনি একজন সলিসিটর দিয়ে বেইল করার চেষ্টা করেছেন, বাট দ্য বেইল হ্যাজ নট বিন গ্রান্টেড অ্যাকর্ডিং টু দ্য পুলিশের ভাষ্য হচ্ছে the brother has not been granted bail as they have said that he was trying to escape when they caught him, but my brother has said that it was not his intention to escape and there was not a way to escape regardless, as the officers had already entered the property. The property থেকে arrest করা হয়েছে. He was afraid, I think he means his brother was afraid but cooperated with the police when he was caught. I am just wanting to ask if you could advise me on how I can apply again to bail my brother out as the guarantor. একবার বেইল তো উনি করবেন, কিন্তু ওনার ইমিগ্রেশন হিস্ট্রি বলেন নাই, ওনার ভাইয়ের আমাদের ইমিগ্রেশন হিস্ট্রিটা জানা দরকার। এতটুকু বলেছেন ইউকেতে উনি ইলিগালি ওয়ার্ক করছিলেন, সেটা বুঝলাম, স্ট্যাটাস নেই। কিন্তু এখন ওনার এখানে কত বছর থেকে আছেন, ওনার কোনো প্রাইভেট লাইফ হয়েছে কিনা, ওনার কোনো ফ্যামিলি লাইফ হয়েছে কিনা, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। ইমিগ্রেশন রুলসে না, এখন তো আর্গুমেন্ট একটাই থাকবে, রাইট টু প্রাইভেট লাইফ। এবং কোনো অ্যাপ্লিকেশন না করে তো আবার একটা বেল চাওয়া, সেটা কেমন? একটা অ্যাপ্লিকেশন করে ওনাকে বেল চাওয়া উচিত। এবং এইগুলো রেগুলেশন বলবে, প্রসিকিউশন এসে এগুলো হোম অফিস, প্রেজেন্ট অফিসে বলবে এই সেই, কিন্তু এগুলো ব্যাপার না। যদি দেখা যায় ওনার একটা কেস পেন্ডিং আছে এবং সেগুলোর জন্য ওনাকে সহজে ডিসাইড করা যাবে না, তাহলে যদি ওনার রিমুভালটা ইমিনেন্ট না হয়, তাহলে কেন আনসার্টেন পিরিয়ডের জন্য ওনাকে ডিসিশন রাখা হবে? ওইভাবেই ওনাকে প্রস্তুতি নিয়ে আগাইতে হবে আর কি। একজন সলিসিটার কাছে গেলেও আমি
মনে করি পরামর্শ অ্যাডভাইসটা পাবে। থ্যাংক ইউ মিস্টার রহমান, যতদূর ইনফরমেশন আমাদের কাছে ছিল তার উপর ভিত্তি করে সুন্দর করে আনসার দেওয়ার জন্য। আমি দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা এখন ব্রেকে চলে যাব, ব্রেকের পর আবার আমরা স্ট্রেট স্টুডিওতে চলে আসব। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।